শুরু হলো গৌরব আর অহংকারের মাস ডিসেম্বর। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, আনন্দ শোভাযাত্রা। মাতৃভূমিকে সম্পূর্ণ যুদ্ধাপরাধী মুক্ত করার দাবি। স্বাধীনতার ৪৪ বছরেও প্রণয়ন হয়নি নিরাপত্তা নীতি। ২১ শতকের পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় দলীয় রাজনীতির প্রভাবমুক্ত জাতীয় নিরাপত্তা নীতির তাগিদ বিশ্লেষকদের। পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ আবারও বৈঠক। সিদ্ধান্ত জানা যাবে সন্ধ্যা নাগাদ। সুষ্ঠু নির্বাচন নিয়ে দ্বিধায় বিএনপি। অব্যাহত অভিযানের পরও ভেজাল খাদ্যে সয়লাব পুরো দেশ। উৎপাদন পর্যায়ে ভুল সিদ্ধান্তের পাশাপাশি আইনি কাঠামোতে দুর্বলতার অভিযোগ। এবং শীত মৌসুমে পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোদমে শুরু করতে প্রস্তুতি শেষ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। বাঙালি জাতির গৌরব আর অহংকারের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের এই মাসেই জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। দীর্ঘ প্রায় ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশের দাবিতে বিজয় র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশে র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স আরিফিন সিদ্দিক। এ সময় তিনি বাংলাদেশের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। র্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা যুদ্ধাপরাধের দায়ে সকল অভিযুক্তদের বিচার কার্য দ্রুত শেষ করার আহ্বান জানান। র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়। এদিকে বিজয়ের মাস শুরু হওয়ায় রাজধানীতে জাতীয় পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ শিশু একাডেমি। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি র্যালির উদ্বোধন করেন। সকালে শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। একাডেমির বিভিন্ন বয়সী শিশুরা উৎসাহ উদ্দীপনা নিয়ে র্যালিতে অংশ নেয়। শোভাযাত্রাটি শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় শহীদ মিনারে যেয়ে শেষ হয়। এদিকে মহান বিজয়ের মাসের প্রথম প্রহরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বসেছিল দুই প্রজন্মের মেলা। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই মশাল জ্বালিয়ে আলোকবর্তিকা দিয়ে বরণ করে নেওয়া হয় বীর বাঙালির শ্রেষ্ঠ এই অর্জনকে। সেক্টর কমান্ডার্স ফোরাম আয়োজিত ডিসেম্বর বিজয় গাথা শীর্ষক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা তুলে দেন নতুন প্রজন্মের হাতে। পাশাপাশি নতুন প্রজন্মকে দেখান আলোর পথ। এর আগে আলোচনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরে সব যুদ্ধাপরাধীর বিচার দ্রুত কার্যকরের দাবি জানান। অন্যদিকে বিজয় মাসের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। যুগোপযোগী আইন প্রণয়ন ও বাহিনী গঠনের ক্ষেত্রে বাংলাদেশের ভালো অর্জন থাকলেও স্বাধীনতার ৪৪ বছরেও প্রণয়ন করা হয়নি নিরাপত্তা নীতি। আর তাই অভ্যন্তরীণ ও বৈশ্বিক নিরাপত্তার হুমকি মোকাবেলায় নেওয়া সম্ভব হয় না সমন্বিত পদক্ষেপ। এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ২১ শতকের পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় দরকার দলীয় রাজনীতির প্রভাবমুক্ত একটি জাতীয় নিরাপত্তা নীতি। ওমর ফারুকের রিপোর্ট। আশুরার আগের রাতে শিয়া সম্প্রদায়ের ইমামবাড়ায় গ্রেনেড হামলা ছাড়াও সাম্প্রতিক ব্লগার, পুলিশ ও বিদেশি নাগরিকদের নাশকতার শিকার হওয়ার মধ্য দিয়ে নিরাপত্তা ঝুঁকি হাজির হয়েছে নতুন চেহারায়। পাশাপাশি রয়েছে দুনিয়াজোড়া জঙ্গিবাদের উত্থানের কারণে বৈশ্বিক নিরাপত্তার হুমকি। রয়েছে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের প্রতিবেশী দেশের অস্ত্রের নিশানায় পরিণত হয়ে নিহত হওয়ার ঘটনাও। তবে স্বাধীনতার পর ৪৪ বছর ধরে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো এসব পরিস্থিতি সামাল দিচ্ছে কোনো সামগ্রিক নিরাপত্তা নীতি ছাড়াই। কোনো ঘটনা ঘটলে তখন আমরা সিকিউরিটি নেব বড় চিন্তা ভাবনা করি। যদিও আমাদের এখানে সব ধরনের বাহিনী আছে, কিন্তু কনসেপ্ট অফ সিকিউরিটিটা আমার মনে হয় যে আমাদের কাছেও পরিষ্কার না এবং এইসব বাহিনীর কাছেও পরিষ্কার না। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সবশেষ সংযোজন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। রংপুরে জাপানি নাগরিক কনীয় হোসে হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক সময়ের সব চাঞ্চল্যকর অপরাধের ঘটনাস্থলে পুলিশ, সিআইডি, গোয়েন্দা পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি দেখা গেছে এর তৎপরতা।
44 বছরে নানা মোড়কে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়লেও কোনো নীতি না থাকার প্রভাব কি পড়ছে না তাদের ওপর? জঙ্গি সংগঠন আছে, জঙ্গি সংগঠন নাই, বিদেশের সাথে যোগাযোগ আছে, বিদেশের সাথে যোগাযোগ নাই। কখনো এটাকে রাজনৈতিক দিকে ধাবিত করছি, কখনো গোষ্ঠীগত দিকে ধাবিত করছি, এবং এর ভিতরে কোনো সলিউশন তো আমরা পাচ্ছি না। তবে 44 বছরে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও প্রতিষ্ঠান গড়ে তোলা নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের কম সাফল্য নয় বলেই মনে করেন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান বিসের সিনিয়র গবেষক। আইনগত দিকগুলা কিন্তু আমাদের সরকার খুব সাফল্যের সাথে অর্জন করতে পেরেছে, এবং একই সাথে এগুলোকে প্রয়োগ করার জন্য যে ধরনের সংস্থা দরকার সেগুলো আমরা একদম শতভাগ অর্জন করা হয়তো এখনো সম্ভব হয়নি, বাট আমরা অনেক দূর এগিয়েছি। দেশের নিরাপত্তাকে আরও সুসংহত করতে একটি সামগ্রিক জাতীয় নিরাপত্তা নীতি প্রয়োজন বলে মনে করেন দুই নিরাপত্তা বিশ্লেষকই। আমাদেরকে একটা নন পলিটিক্যাল কনসেপ্টটাকে চিন্তা করতে হবে। একটা জাতীয় ভিত্তিতে একটা সিকিউরিটি পলিসি তৈরি করা দরকার, যারা এক্সপার্ট আছেন তাদের মিলে। এই কমিটিতে রাজনৈতিক দলের যে ইনপুট, এটা ডেফিনেটলি থাকতে হবে, ইন্টেলেকচুয়াল ইনপুট থাকতে হবে, এক্সপার্ট ইনপুট থাকতে হবে। কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বাট কিন্তু এখন পর্যন্ত আমরা হয়তো এক্ষেত্রে অতটা অগ্রসর হতে পারিনি। জাতীয় নিরাপত্তা নীতি অভ্যন্তরীণ ও বৈশ্বিক নিরাপত্তার হুমকি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেবে বলেও মনে করেন বিশ্লেষকরা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। তালিকা চূড়ান্ত করতে আজ আবারও বৈঠকে বসবে আওয়ামী লীগ। সন্ধ্যা নাগাদ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে। এর আগে গতকাল সন্ধ্যায় গণভবনে দলের 18 সদস্যের মনোনয়ন বোর্ডের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বৈঠকে সংসদীয় বোর্ডের 11 সদস্য উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ, একথা জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আগামী 30 ডিসেম্বর দেশের 236টি পৌরসভায় নির্বাচন হবে। দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা এরই মধ্যেই শুরু করেছেন নির্বাচনী তৎপরতা। পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের 10টি মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করার পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচন নিয়ে দ্বিধার মধ্যে রয়েছে বিএনপি। বিস্তারিত কমলদের রিপোর্টে। পৌরসভা নির্বাচনের আগে থেকে প্রস্তুতি থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে নিয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত অনুমোদনের জন্য সে তালিকা এখন দলীয় সভানেত্রীর কাছে। পাশাপাশি মনোনয়ন প্রত্যাশী কেউ যাতে বিদ্রোহ করতে না পারে সেই ব্যাপারেও ব্যবস্থা নিয়ে রেখেছে দলের নেতারা। সাতকানিয়া, বাঁশখালী, পটিয়া, চন্দনেশে নৌকার প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। আমাদের দলে যারা নমিনেশন চেয়েছে তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করার কোনো সুযোগ নাই। মনোনয়ন বোর্ড যাকেই চূড়ান্ত করবে এবং যে নির্বাচন মনোনয়ন পাবে তার পক্ষে হয়ে কাজ করবে। প্রার্থী বাছা নিয়ে ব্যস্ত সময় পার করলেও বিএনপি নেতারা এখনো নির্বাচন নিয়ে সংশয়ে রয়েছেন। পুলিশ দিয়ে যেভাবে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার শুরু করে দিচ্ছে, যার কারণে আমাদের প্রার্থীরাও এখন ভয় পাচ্ছে। দলীয় ভূমিকা নির্বাচন কমিশনের এটা তো পরিষ্কার হয়ে উঠেছে। তারপরে আমরা যাচ্ছি এই প্রেক্ষাপটে, দেশবাসী অপেক্ষা করছে, দেখছে এইবার কোন ধরনের নির্বাচন হয়। তবে গণগ্রেপ্তারের ব্যাপারে বিএনপির অভিযোগ মানতে নারাজ পুলিশ। যেসব নিয়মিত মামলা হয়, মামলার আসামি গ্রেপ্তার হয়, মাদক সংক্রান্ত যেসব মামলা হয় সেগুলি গ্রেপ্তার হয়। তো আমাদের এই ধরনের গ্রেপ্তারগুলি চলছে। নির্বাচনকে কেন্দ্র করে যে আমরা ব্যাপক হারে গ্রেপ্তার, এই ধরনের কোনো আমাদের বিষয় নাই। চট্টগ্রামের 10টি পৌরসভায় জোটের শরিক দলগুলোর শক্ত অবস্থান না থাকায় একক প্রার্থী বাছাইয়ে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। অপরদিকে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ এবং সাতকানিয়া পৌরসভায় আধিপত্যের কারণে জোটের শরিক এলডিপি ও জামায়াতকে ছাড় দিবে বিএনপি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন ঠাকুরগাঁওয়ের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে জেলার সদর, পীরগঞ্জ, রানীশঙ্কল পৌরসভায়। দলীয় প্রতীক পেতে মাঠে নেমেছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। এছাড়া শহর ও পাড়া মহল্লাগুলো ছেয়ে গেছে পোস্টার, ব্যানারে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের পাশাপাশি গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন কাউন্সিলর প্রার্থীরাও। এদিকে একই সঙ্গে দুটি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তে সংশয়ে রয়েছেন সাধারণ ভোটাররা। তবে নির্বাচন কর্মকর্তা বলছেন, সুষ্ঠু নির্বাচনের সব রকম প্রস্তুতি রয়েছে তাদের।
আমরা যোগ্য সৎ তরুণ একজন ব্যক্তিত্ব যিনি কাজ করবেন পৌরসভার উন্নয়নে, আমরা এরকম একটি ব্যক্তি চাই। প্রার্থী যাই আমাদের যেরকম মানে কাজ করে যা গরিব লোকের সুখে দুঃখে দাঁড়ায় সামনে। ঠাকুরগাঁও জেলায় আমাদের 3টি পৌরসভা, তো আমরা এখন নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা ভোট কেন্দ্র তালিকা প্রস্তুত করছি। সময় সংবাদ আরও থাকছে। এবারও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। উৎসবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং নেতিবাচক প্রচারণায় বৈষম্যের শিকার হচ্ছেন HIV আক্রান্ত রোগীরা। সরকারি বেসরকারিভাবে সচেতনতামূলক প্রচারে এইডস নিয়ন্ত্রণ সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। নজরদারি সংস্থাগুলোর অব্যাহত অভিযানের পরও ভেজাল খাদ্যে সয়লাব পুরো দেশ। বিশেষ করে রাজধানীতে তা পৌঁছেছে একেবারে মহামারী পর্যায়ে। কেন থামছে না এই অপসংস্কৃতির চর্চা? উত্তর খুঁজেছেন রামিম হাসান। খাদ্যে ভেজাল নিয়ে সময়ের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন। ভেজাল খাদ্যের সমারোহে একটু আস্থার খোঁজে ইদানিং অনেকেরই অভ্যাস গড়ে উঠেছে সুপার শপগুলো থেকে সদাই করার। শুধু তাই নয়, সুন্দর পরিবেশে একই জায়গা থেকে সব পণ্য পাওয়ার নিশ্চয়তা বাংলাদেশেও দিন দিন জনপ্রিয় করে তুলেছে সুপার শপ বা ডিপার্টমেন্টাল স্টোরের ধারণাকে। সবসময় তো নিউজে দেখতেছি, পেপারে পড়তেছি, এগুলা খুবই ভয় দেখায়। সো এই জন্যই দেখা যায় যে এখান থেকে নেওয়া হয়। কিন্তু আস্থার প্রতীক হয়ে ওঠা এই সুপার শপগুলোতেও লেগেছে ভেজাল সংস্কৃতির কালিমা। একবার ডিএসটিএ সার্টিফিকেট পাওয়ার পরে আমরা জানি যে এই প্রোডাক্টটা এখন কোয়ালিটি, কিন্তু আমার মনে হয় যেখান থেকে প্রোডাকশনটা হচ্ছে সেই জায়গাটাও জোর দেওয়া উচিত যে প্রোডাকশনটা কীরকম যাচ্ছে। তার এই বক্তব্যই বোঝা যায় বিপণন পর্যায়ে যথোপযুক্ত সতর্কতার পরও উৎপাদন পর্যায়ে সীমাবদ্ধতার কারণে শতভাগ নিশ্চয়তার পথে ফাঁক রয়েই যাচ্ছে। কিন্তু কি সেই সীমাবদ্ধতা? টিআইবির এক গবেষণায় দেখা যায়, কাজের পরিধি ও ভৌগোলিক আওতা বিবেচনায় বর্তমানে দেশের ৩১৯টি পৌরসভা ও ১১টি সিটি কর্পোরেশনে অর্গানোগ্রাম অনুযায়ী ৩৭০ জন স্যানিটারি ইন্সপেক্টর থাকার কথা, যেখানে কর্মরত রয়েছেন মাত্র ৭৮ জন। আর বিভাগীয় শহরে বিএসটিআই এর ৬৮ জন অনুমোদিত ফিল্ড অফিসারের বিপরীতে কাজ করছেন মাত্র ৩৮ জন। স্যানিটারি ইন্সপেক্টরদের যে দায়িত্ব, সেখানে আমরা দেখতে পেয়েছি তাদের যে কার্যক্রম তার 40% হচ্ছে তারা নিরাপদ খাদ্য তদারকির জন্য কাজ করে, আর বাকি কাজগুলা কিন্তু তাদের রেগুলার যে টাস্কগুলো রয়েছে ডিজি হেলথের আওতায় সেগুলো তারা করে থাকে। অনেক সময় পুলিশ ফোর্স সময় মতো অনেক পাওয়া যায় না। এই ধরনের কাজগুলোর জন্য যদি একটা সিনক্রোনাইজ ওয়েতে অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে এটা ভালো হবে। আবার আইনি কাঠামোতেও রয়েছে দুর্বলতা। ভেজাল মেশানোর অপরাধে যেখানে ভারতে যাবজ্জীবন, পাকিস্তানে 25 বছর এবং যুক্তরাষ্ট্রে সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে, সেখানে বাংলাদেশে একই অপরাধের সর্বোচ্চ শাস্তি অনূর্ধ্ব 5 বছর আর সশ্রম কারাদণ্ডের বিধানও নেই। তাদের আইন বা এনফোর্সমেন্ট অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি শক্ত। খাবার ভেজাল করে তার অনেক বড় শাস্তি হতে পারে, কিন্তু আমাদের সেই জায়গাটা একটু আমাদের দুর্বলতা আছে। আমরা আসলে যে পরিমাণ ভেজাল সেই পরিমাণ এনফোর্সমেন্ট আমরা করতে পারছি বলে আমি মনে করি না, আর আমাদের আরও দরকার। ভ্রাম্যমাণ আদালতের বারবার অভিযানের পরও খাদ্যে ভেজাল ঠেকানো সম্ভব হচ্ছে না। আইনের দুর্বলতা, নজরদারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা, জনসচেতনতা এবং সেই সাথে ব্যবসায়ীদের নীতিনৈতিকতার অভাবে এই সংস্কৃতি বাংলাদেশে মহামারীতে পরিণত হয়েছে। তবে আসার কথা হচ্ছে, সম্প্রতি গঠিত হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যার মাধ্যমে একই ছাতার নিচে ভেজাল প্রতিরোধে কাজ করতে পারবে সবগুলো সংস্থা। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে শীত মৌসুমে সেতু প্রকল্পের কাজের প্রস্তুতি নিয়ে একটি রিপোর্ট। পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে। বছরব্যাপী টেস্ট ও ট্রায়াল পাইলিং শেষে চূড়ান্ত করা হয়েছে মূল পাইলিংয়ের স্থান ও নকশা। অন্যদিকে কাজের সুবিধা বিবেচনায় শীত মৌসুমকে সামনে রেখে নদী শাসনের কাজ পুরোদমে শুরু করার লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মার মাওয়া প্রান্ত থেকে নদীতে বেশ কিছুটা গেলেই চোখে পড়ে টেস্ট ও ট্রায়াল পালের অবশিষ্ট অংশ। মূল পাইলের জন্য ক্রমান্বয়ে 10টি টেস্ট পাইল করার কথা। এর মধ্যে সম্পন্ন করা হয়েছে 3টি টেস্ট আর একটি ট্রায়াল পাইলের কাজ। চলছে আরও একটি টেস্ট পাইলের কাজ। এবার মূল পাইল বসানোর পালা।
2016 সালের মধ্যেই সেতু দুই পাশে সংযোগ সড়ক এবং সার্ভিস এরিয়ার নির্মাণ কাজ শেষ করে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে টার্গেটের তুলনায় কিছুটা ধীরে চলছে এই তিনটি প্রকল্প। চলতি মাস পর্যন্ত পাওয়া তথ্য বলছে টার্গেটের সঙ্গে পাল্লা দিয়ে সর্বোচ্চ অগ্রগতি হয়েছে মূল সেতুর কাজে, আর কম কাজ হয়েছে জাজিরা প্রান্তের সংযোগ সড়ক নির্মাণে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আগেই গেছি, কিছু কিছু ক্ষেত্রে পিছাইতে পারি, বলা তো যায় না। সবগুলো কম্পোনেন্ট যে আমি সঠিকভাবে এটা আমি যদি কোথাও আমি আবার এক্সট্রা কেয়ার নেব না, আমার আগে যাবো, কারণ এখন আমার প্রজেক্টের মাত্র আমার ধরেন 10-11 মাস আমার হয়েছে। শুরুতে অক্টোবরের শেষ সপ্তাহে সেতুর মূল পাইলের কাজ শুরুর লক্ষ্য ছিল, তবে টেস্ট ও ট্রায়াল পাইলে নানা পরীক্ষার পর 1 মাস পিছিয়ে ডিসেম্বরে নির্ধারণ করা হয়েছে উদ্বোধনের সূচি। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হয়েছিল টেস্ট পাইলিং এর কাজ। 9 মাসব্যাপী পরীক্ষার পর মূল পাইলের পরিকল্পনা এসেছে ছোটখাটো কিছু পরিবর্তন। আমি টেস্টের রেজাল্টগুলো পাবো, আমাদের কনসালটেন্টরা সেগুলো বিশ্লেষণ করছে, তারপরে আমি প্যানেল অফ এক্সপার্টরাও বিশ্লেষণ করতেছি, ফরেন এক্সপার্টরাও আসতেছে, তারাও বিশ্লেষণ করবে, তাদের কাছে তথ্য পাঠিয়ে দিচ্ছি। পাইলের একটা টেন্টেটিভ লেংথ ডিজাইনে দেওয়া থাকে, লোড টেস্ট দিয়ে এটাকে কনফার্ম করতে হয় যে আমি যেই ডিজাইনটা করেছিলাম ওইটাই সঠিক থাকবে, না থেকে কমবে, না থেকে বেশি হবে, তিনটাই হতে পারে। পদ্মা সেতুর 5টি প্রকল্পের মধ্যে মূল সেতুর পরীক্ষামূলক কাজ শুরু হয় 2014 সালের 26 নভেম্বর। কাজ শেষের সময় ধরা হয়েছে 2018 সালের 30 ডিসেম্বর। নির্মাণ কাজ শুরু 1 বছর পর পদ্মা সেতুর অন্য প্রকল্পগুলোর কাজ যখন চলছে দ্রুত গতিতে, তখনও মূল সেতুর নির্মাণ রয়েছে পরীক্ষামূলক পর্যায়ে। আর এইসব পরীক্ষার চূড়ান্ত ফলাফল পেলে ধারণা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সম্ভব হবে মূল সেতুর পাইলিং কাজ। প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে অনুষ্ঠিত হবে বই উৎসব। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। এজন্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বরিশালের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। নতুন বছরের প্রথম দিনই হাতে নতুন বই, শিক্ষার্থীরা এখন এতেই অভ্যস্ত। এবারও তা অব্যাহত থাকবে। স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে নতুন বই। উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন ক্লাসের নতুন বই। তাই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের কাছে ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে বই এসে গেছে এবং আমরা অবশ্যই আশা করতেছি যে জানুয়ারি প্রথম দিকে বা বছরের শুরুতেই আমরা প্রত্যেক শিশুর হাতে বই পৌঁছে দিতে পারবো। এবার যথাসময়ে বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আগেভাগেই ঢাকা থেকে জেলা ও উপজেলা পর্যায়ে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। বই উৎসবের সার্বিক প্রস্তুতি চলছে। মাধ্যমিক স্তরের বেশিরভাগ বই ইতোমধ্যে স্কুলে পৌঁছে গেছে, আর প্রাথমিক পর্যায়ের বই ডিসেম্বরের 3য় সপ্তাহে স্কুলগুলোতে পৌঁছাবে বলে আশা করছেন শিক্ষকেরা। ডিসেম্বর মাসের 2য় সপ্তাহে আমাদের মাসিক সমন্বয় সভা হবে, ওই সপ্তাহে আমাদের বই দেওয়ার কথা বলে দেওয়া হবে। আর বছরের শুরুতে বই উৎসব হওয়ায় খুশি শিক্ষার্থীরা। বছরের শুরুতে আমরা নতুন বই হাতে পেয়ে পড়তে আমাদের খুব ভালো লাগে, তাই আমরা খুশি। নতুন বই হাতে পেলে নতুন বইয়ের গন্ধটাই আলাদা। বরিশাল বিভাগে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় মোট শিক্ষার্থী 24,32,491। এদের মধ্যে বিতরণ হবে 2,08,03,025 কপি বই। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার একটি বাড়িতে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সদস্য প্রতিবেশীরা জানান, ভোররাতে হঠাৎ তারা বিকট শব্দ শুনতে পান। এরপর দেখেন ওই বাসার সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আগুন লেগে পুরো বাসায় ছড়িয়ে পড়েছে। এতে আহতদের উদ্ধার করে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দগ্ধদের মধ্যে এক শিশুর শ্বাসনালী ও এক নারীর দেহের অন্তত 70% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। অন্য 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঠাস করে একটা শব্দ শুনলাম, শোনার পরে গিয়ে গেট খুললাম, গেট খুলে যায় দেখি যে ওই বিল্ডিংটা পুরোটা আর কি ভাঙ্গা, চারিদিকে খালি ছাদ পুড়ে রয়েছে। ঠিক আছে, পরে যায় দেখি যে এই অবস্থা। পরে আমি কি গেলাম, তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলি আইন না, পরে যায় তাড়াতাড়ি যে রিক্সা নিয়ে পরে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে আসলাম। 5% একজন, 3% একজন, 8%। এই জন্য ওদের ছেড়ে দিয়ে 2 জনকে রেখে দিয়েছি। তো 2 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। একজন তো 70%, তার মানে অবস্থা খুবই খারাপ অবস্থা। আমরা তাকে আপাতত অবজারভেশনে রাখছি, পরে হয়তো টাইম টু টাইম আমরা আইসিইউ বা এইচডিইউ লাগলে তাকে আমরা ওখানে ট্রান্সফার করব। ধর্ষণের অভিযোগে 3 জনের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছে ভোলার এক কিশোরীর পরিবার। তবে 18 দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর প্রভাবশালীদের আশ্রয়ে মামলা তুলে নিতে বখাটেদের পরিবারের অব্যাহত হুমকিতে নিরাপত্তা ও সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত নির্যাতিতার স্বজনরা।
তবে অভিযুক্তদের পাশাপাশি হুমকিদাতাদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 12 নভেম্বর ভোলা সদর উপজেলার এক কিশোরীকে জোর করে বাড়ির পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায় স্থানীয় ইউপি সদস্য কাবিল হাওলাদারের ছেলে সোহেল ও তার 2 সহযোগী। সেখানে ধর্ষণের পর তাকে ফেলে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। সেখানে 15 দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখনো আতঙ্ক কাটেনি নির্যাতিতা কিশোরীর। আইসি 3 জন, 2 জন চিনছি আর একজন চিন্না হারি নেই। এর ভিতর মুখ টুক বানালিছে, বানানোর পর আমার অনেক দূরে নিয়ে আছে ধান ক্ষেতের ভিতরে অত্যাচার করছে। তারপরে বোঝা আমি মরে গেছি। এদিকে ঘটনার পরদিন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ভোলা সদর থানায় একটি মামলা করা হয়, কিন্তু মামলা তুলে নিতে অভিযুক্ত বখাটেদের লোকজন হুমকি দিচ্ছে বলে অভিযোগ স্বজনদের। হুমকি দিয়া কয় এই দেশতন সারা করব, লড়াই দিব, হুমকি দুমকি দেয় আমার ঘরে হিরিও মামলা উড়ানোর লিগে আমাকে ভয় দেয়। সাক্ষী দিছি দিকে আমার ঘরে এই দাঁড়া নিয়ে লড়াই আমার ঘরে দিক দিয়ে যাইতে দেয় না। এদিকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। মামলা রুজুর পর থেকে আসামি গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। আসামি কর্তৃক সাক্ষীদের কোনো ভয়ভীতি প্রদর্শনের সংবাদ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 13 নভেম্বর মামলা দায়ের করার পরও এখনো কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। সময় সংবাদ, ভোলা। রোগ নয়, সামাজিক অপবাদ হিসেবে দেখায় লক্ষণ থাকা সত্ত্বেও এইচআইভি বা এইডস শনাক্তকরণে এগিয়ে আসছেন না দেশের অনেক মানুষ। এদিকে বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারের কম অর্থ বরাদ্দ আর নেতিবাচক প্রচারণার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন এই রোগে আক্রান্তরা, এমন অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। তবে সরকারি হাসপাতালের পাশাপাশি মেডিকেল কলেজে এইচআইভি নির্ণয় ও এইডস চিকিৎসার ব্যবস্থার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ অবস্থার মাঝে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। শফিক মোহাম্মদের রিপোর্ট। 3 বছর হলো মায়ের সাথে কথা হয়নি তার। এইচআইভি শনাক্তের পর স্বজন সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন আছেন তিনি, অথচ নিয়মিত চিকিৎসায় দিব্যি সুস্থ আছেন এই নারী। সবাই জানে আমার অন্যান্য সমস্যা এমনি স্বাভাবিক মানুষের মতন অসুস্থ, কিন্তু এইচআইভি যে সেটা কেউ জানে না। দিনমজুর থেকে শুরু করে শিক্ষিত সব শ্রেণীর মানুষের মাঝেই এইডস রোগ নিয়ে রয়েছে বিভ্রান্তিমূলক ধারণা। আলোচনাও হয় এবং আমাদের বইও আছে, এটা আমাদের পড়াও থাকে। এইডস কি মানে ক্যান্সার হইলে না এইডস কয় নাকি বাংলাতে? বিটিভিতে দেখতাম আরো 7-8 বছর আগে অ্যাড দিত, এখন তো কোনো অ্যাডই নেই। সরকারি হিসেবে দেশে বর্তমানে এইচআইভি সংক্রমণের সংখ্যা 3674 জন। এর মধ্যে গত বছর শনাক্ত 433 রোগীর মধ্যে 91 জন মৃত্যুবরণ করেন। দেশের মোট জনসংখ্যার প্রতি 5000-এ একজন এইচআইভিতে আক্রান্ত। যেহেতু বিশ্ব জনসংখ্যার সাথে মিলিয়ে দেখলে এই সংখ্যা অত্যন্ত কম, তাই আপাতত স্বস্তিতে রয়েছে সরকার। তবে এমন অভিযোগ করে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে এইডসের প্রাদুর্ভাবের সবগুলো নিয়ামক সক্রিয় রয়েছে। একই সূচে রক্ত পরিসঞ্চালন, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, সমকামী, হিজড়া জনগোষ্ঠী এবং যৌনকর্মীর উপস্থিতির পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও মায়ানমারে এইচআইভি সংক্রমণের উচ্চ হার দেশে এইডসের ঝুঁকি বাড়িয়েছে, এমন দাবি সেবাদানকারী সংগঠনের। আপনি যদি পরিবারের সহায়তা থাকে, আপনার যদি কাজের অবস্থায় থাকেন, কাজের মধ্যে থাকেন, তাহলে আপনি একটা মানুষ আমাদের দেশে 20 বছর ধরে বেঁচে আছে এবং স্বাভাবিক জীবন যাপন করছে। প্রচারণা কম থাকলেও সরকারি হাসপাতালে রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রচারণা হয়, তবে অত ব্যাপকভাবে করি না আমরা এই কারণে যে এইডস তো আমাদের এইভাবে এদেশে এখানে নাই। এটা বেশি প্রচার করলে আতঙ্কিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমাদের কার্যক্রম কিন্তু আছে, এই ব্যাপারে সতর্ক ব্যবস্থা আমাদের আছে। সরকারি বেসরকারি পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা বাড়িয়ে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এইচআইভি এইডস আক্রান্ত বাবা মায়ের সন্তানরাও এইডস নিয়ে জন্মগ্রহণ করে, এমন ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ সহ দেশের 3টি সরকারি হাসপাতাল। হাসপাতালগুলোতে পিএমটিসিটি প্রকল্প শুরু হওয়ার পর এ পর্যন্ত এইডস আক্রান্ত 43 জন মা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। এই মায়েদের বুকের দুধ খেলেও সন্তানদের মধ্যে এইডস ছড়ানোর আশঙ্কা নেই বলেও জানান চিকিৎসকরা। বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে। 23 বছরের প্রবাস জীবনে অনিয়ন্ত্রিত চলাফেরার কারণে এইডসের জীবাণু দানা বাঁধে তার দেহে। বিয়ের পর তা ছড়িয়ে যায় স্ত্রীর শরীরেও। তাদের পুত্র সন্তান দুটিও এইডস নামের মরণ ব্যাধি নিয়েই আসে পৃথিবীতে।
এইডস আক্রান্ত গর্ভবতী মায়েদের সন্তানদের বাঁচাতে ঝুঁকিপূর্ণ অঞ্চল সিলেট ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল এবং ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 2013 সালে ইউনিসেফের অর্থায়নে চালু হয় PMTCT প্রোগ্রাম। এর আওতায় মায়েদের কাউন্সেলিং করে প্রসব পর্যন্ত দেয়া হয় চিকিৎসা সেবা। বুকের দুধ খাওয়ালে বাচ্চার মধ্যে চলে আসবে, তো প্রত্যেকটা মায়ের ভয় পাই যেত না আমি বুকের দুধ খাওয়াবো না, কিন্তু গর্ভ অবস্থায় যেভাবে রাখা হয় সেইটা থেকে যদি মা এয়ারটি খায় অনেকদিন ধরে, মা থেকে বাচ্চার মধ্যে ঝুঁকিটা অনেক কমে যায়। কাউন্সেলিং এর আওতায় এসে ওসমানী হাসপাতালে এ পর্যন্ত 11 জনের মধ্যে সবাই সুস্থ সন্তান জন্ম দিয়েছে। এছাড়া চট্টগ্রামে 6 ও ঢাকায় 26 জন শিশুর জন্ম হয়েছে এইডস মুক্ত। জন্মের পরে ওষুধ নিয়েছে, খাওয়াইছে, আল্লাহ দিলে আমার বাচ্চা খুব ভালো আছে। আর 2 বছরের জন্য চালু হওয়া এই প্রকল্প বন্ধ হয়ে গেলে সব ভেস্তে যাবে বলে মনে করেন হাসপাতালের পরিচালক। আমরা চাই না যে এই ধরনের প্রকল্প মুক্তিভাবে পড়ে যাক, কারণ আমরা এখানে বিশেষায়িত একটা হাসপাতাল, আমরা কিন্তু টার্সিয়ারি লেভেল হসপিটাল যে ধরনের সাহায্য দিতে পারি অন্য কোনো জায়গাতে এটা কিন্তু দেওয়া সম্ভব হবে না। আমি মোটামুটি সাকসেসফুল যে সবাইকে ওরিয়েন্টেড করতে পারছি যে এইডস রোগী আসলে চিকিৎসা আমাদেরকে দিতে হবে। সিলেটে এ পর্যন্ত 705 জন HIV এইডস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। 4 দেশের মোটর শোভাযাত্রার বাংলাদেশ পর্ব শেষ হয়েছে আজ। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সমন্বয়ে আয়োজন করা শোভাযাত্রাটি সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে কলকাতার উদ্দেশ্যে হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। এ সময় 2016 সালের শুরুতে নৌপথে কার্গো ও সড়কপথে যাত্রী পরিবহনের মধ্য দিয়ে আগামী বছর থেকে 4টি দেশের মধ্যে যোগাযোগের নতুন দিগন্ত সূচনা হবে বলে আবারও ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের ট্রেড অ্যান্ড ট্যুরিজমকে প্রমোট করার স্বার্থে, আমাদের ইনভেস্টমেন্টকে প্রমোট করার স্বার্থে, আমাদের ইকোনমিকে এনহান্স করার স্বার্থে অর্থবহ একটা সম্পর্ক গড়ে তুলতে আমাদেরকে আজ ব্রিজ করতে হবে। গ্রেটার কানেক্টিভিটির ব্রিজ আমাদেরকে গড়ে তুলতে হবে, সেতু গড়ে তুলতে হবে। দীর্ঘদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার পর টঙ্গী বিসিক শিল্পনগরী জেগে উঠেছে নতুন করে। তবে ধরে রাখতে পারেনি ক্ষুদ্র ও কুটির শিল্পের পুরনো জৌলুস। ক্ষুদ্র ও কুটির শিল্প এলাকা পরিণত হয়েছে রফতানিমুখী পোশাক পল্লীতে। তবে বিসিক বলছে শুরুতে স্থানীয় প্রয়োজন মেটানোর নানা শিল্প কালের বিবর্তনে ও প্রতিযোগিতায় টিকতে না পারায় মাঝারি ও বৃহৎ এবং রফতানিমুখী শিল্প স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা। টঙ্গী শিল্প এলাকা নিয়ে সাজিদ রাজুর ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি দেখে মনে হতে পারে গাজীপুর কিংবা আশুলিয়ার কোনো পোশাক কারখানার সামনের রাস্তা। আসলে টঙ্গীর বিসিক শিল্প এলাকার চিত্র এটি। 75 একর জায়গার প্রায় 250 প্লটের উৎপাদনরত শিল্প ইউনিটের সংখ্যা 150। ক্ষুদ্র ও কুটির শিল্পের বেশিরভাগই এখন রপ্তানিমুখী শিল্প কারখানা। এর বেশিরভাগ পোশাক ও ডাইং শিল্প, বাকিগুলোর কিছু দেয়া হয়েছে ভাড়া কিংবা হয়েছে মালিকানা পরিবর্তন। আমার মনে হয় যে 80% 90%ই শুধু টেক্সটাইল সেক্টরটাই কাজ করতেছে। বিসিক মালিকদেরকে দেয়, ওই মালিক আবার বিভিন্ন মালিকের কাছে হস্তান্তর করে। এক এক সময় যখন যার যেরকম প্রয়োজন আর কি তখন সেইভাবে নেয় আর কি। মডার্ন বেকারি ছিল, কিছু গ্লাস ফ্যাক্টরি ছিল, ওগুলা করে এখন গার্মেন্টস হয়ে গেছে। এলাকার লোকজন চাকরি পাইতেছে, খাওয়ার ব্যবস্থা, সুন্দর থাকার ব্যবস্থা। ভাড়া আগে পাইতাম হয়তো 500 টাকা, এখন একটা রুমে 3000-4000 টাকা। হ্যাঁ, মিলগুলি চালু থাকাতে তারাও আরামে থাকতেছে, আমরাও ভাড়া পাইতেছি। কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে বিসিক বলছে সময়ের প্রয়োজনেই আধুনিক ও মাঝারি শিল্প স্থাপনে অনাপত্তি তাদের। যাদেরকে অ্যালটমেন্ট দিয়েছে বা শিল্প কারখানা করার জন্য দিয়েছে তারা পরবর্তী সময়ে কালের চাহিদা অনুযায়ী স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পেরেছে এবং সেই দিকে এখন ধাবিত হচ্ছে। তাতে করে আমাদের রপ্তানি আয় বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে। শিল্প মালিকরা বলছেন বিসিক কর্তৃপক্ষ ভালো ব্যবস্থাপনা দিতে ব্যর্থ হয়। গেল কয়েক বছর ধরে এই পুরো এলাকার ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন তারা নিজেরাই। মালিকরা নিজেরাই চাঁদা দিয়ে সংস্কার করেছেন রাস্তা, আর দীর্ঘ প্রচেষ্টায় সমাধান করেছেন বিদ্যুৎ সমস্যার। তবে গ্যাসের সমস্যা এখনো রয়ে গেছে। তাদের দাবি জ্বালানি সমস্যার সমাধান করে অব্যাহত রাখা হোক উৎপাদন প্রক্রিয়া। টঙ্গীর বিসিক শিল্প এলাকা থেকে সাজিদ রাজু, সময় সংবাদ। মাদারীপুরে পিকআপের চাপায় জিহাদ নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। সকালে ঢাকা বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল 7টা থেকে 3 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। স্থানীয়রা জানায় সকালে মহাসড়কের
রাজৈরের সাধুর ব্রিজ এলাকায় রাস্তা পার হচ্ছিল জিহাদ। এ সময় টেকেরহাট থেকে বরিশালগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের আশ্বাসে প্রায় 3 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। বাচ্চাটা ওই পারের থেকে এই পারে যাওয়া দিতে পারে, তো ইচ্ছা করলে কিন্তু ওই গাড়িটায় বাচ্চারা বাঁচাতে পারতো। বাচ্চারা হলো সাইডে, একেবারে সাইডের দিকে মেরে দিচ্ছে। বিট না দিলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এদিকে একটা বাজার, ওদিকে একটা আশ্রম, এদিকে একটা কেজি স্কুল। ঢাকা বরিশাল হাইওয়ে রোডে একটা বাচ্চাকে একটা পিকআপ চাপা দিয়ে চলে গেছে। ঘটনাস্থলেই ওই বাচ্চাটা মারা গেছে। এই সংবাদ ছড়ায় পড়ার সাথে সাথে শত শত লোক আশেপাশের এলাকায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। অন্যদিকে খাগড়াছড়ির দীঘিনালায় ট্রাক চাপায় 7ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। খুলনা সাতক্ষীরা মহাসড়কে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানকে ধাওয়া করলে ভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় এপিবিএনের মাইক্রোবাস উল্টে গেলে এএসপি সহ আহত হন 10 জন। পুলিশ জানায়, ভোরে সাতক্ষীরা থেকে খুলনায় অস্ত্র পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাভার্ড ভ্যান দুটিকে ধাওয়া করে এপিবিএন সদস্যরা। এক পর্যায়ে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া এলাকায় কাভার্ড ভ্যান দুটি উল্টে খাদে পড়ে যায়। এতে ভ্যান চালক ঘটনাস্থলে নিহত হন এবং অপর চালক আহত হন। এদিকে একই সময়ে এপিবিএনের মাইক্রোবাসও উল্টে গেলে 10 পুলিশ আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভাগীয় ও জেলা সদরের 335টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রাথমিকভাবে 175টি বিদ্যালয়ে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে 2016 শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রী জানান, পর্যায়ক্রমে অন্য স্কুলগুলোতেও একই প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষানীতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আধুনিক বিশ্বের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি। আমাদের নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা, জনগণের প্রতি শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত এক পরিপূর্ণ মানুষ তৈরি করে। কারণ জ্ঞান দিলেই শুধু হবে না, তাকে একজন ভালো মানুষও হতে হবে। তাহলে ওই জ্ঞান সে খারাপ কাজেও লাগাতে পারে, যাতে সে একজন ভালো দেশপ্রেমী মানুষ কাজে লাগায়, সেই জন্য আমরা তাই এই ধারায় আমরা শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছি, কারিকুলাম পরিবর্তন করেছি, শিক্ষকদের ট্রেনিং দিচ্ছি, কিন্তু রাতারাতি আমরা পরিবর্তন করতে পারি না। আমাদের ইতিমধ্যেই শতকরা 99 জনের বেশি ছেলে মেয়ে আমাদের স্কুলে আমরা নিয়ে আসতে পেরেছি। দেশের বাইরের খবর। বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে একটি দীর্ঘমেয়াদী চুক্তির লক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন 2015। COP21 নামে পরিচিত এই সম্মেলনে 150টিরও বেশি দেশের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। সোমবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় অভিন্ন সুরে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য বিশ্ব নেতারা। উদ্বোধনী ভাষণে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে দ্রুত আরও বহুদূর যেতে হবে বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে একটি দীর্ঘমেয়াদী চুক্তির লক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন 2015। COP21 নামে পরিচিত এই সম্মেলনে 150টিরও বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যোগ দেয় প্যারিসের লা বোগার্তে পরিণত হয় বিশ্ব নেতাদের ঐতিহাসিক সমাবেশ কেন্দ্রে। সোমবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন 147টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সম্মেলনের প্রথম দিনেই পরিবেশ রক্ষায় ঐক্যের সুর ভেসে আসে বিশ্ব নেতাদের কণ্ঠে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বসে থাকার দিন শেষ। কার্বন নির্গমন করতে গেলে অর্থনৈতিক অগ্রগতি কমে যাবে, এই পুরনো যুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। জলবায়ু চুক্তিটি প্রতিটি দেশ যাতে মেনে চলে সে লক্ষ্যে একটি আইনগত বাধ্যবাধকতা আরোপ করা দরকার। প্যারিস সম্মেলন চুক্তি সম্পন্ন হলে জলবায়ু তহবিলে উন্নয়নশীল দেশগুলো আগামী 2020 সাল পর্যন্ত বছরে $100 বিলিয়ন বন্টনের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করবে। তবে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ ছিল জাতিসংঘ মহাসচিব বান কি মুনের।
প্যারিস জলবায়ু সম্মেলনে চূড়ান্ত একটি মাত্রা যোগ করতেই হবে। বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামাতে বহুদূরের পথ অতিক্রম করতে হবে। কার্বন নিঃসরণে ভূমিকা কম থাকলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উন্নয়নশীল দেশগুলোই। এ যাত্রায় পরিবেশ রক্ষায় নিজেদের দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতার কথা জানালো অগ্রসরমান অর্থনীতির দেশ ভারত। গেল 2009 সালে কোপেনহেগেনের সম্মেলনেও আশা করা হয়েছিল কার্বন নিঃসরণ কমাতে একটি কার্যকর চুক্তি সই হবে, কিন্তু সেবার সফল হননি বিশ্ব নেতারা। আগামী 2 সপ্তাহের মধ্যে 195টি দেশের মধ্যস্থতাকারীরা এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। খেলার খবরে বিপিএল প্রসঙ্গ। 4 ম্যাচে 3 জয় নিয়ে বেশ স্বস্তিতে আছে ঢাকা ডায়নামাইটস। মঙ্গলবার চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনে বরিশাল বুলসের মুখোমুখি হবে কুমার সাঙ্গাকারার দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এর আগে দিনের প্রথম ম্যাচে দুপুর 2টায় স্বাগতিক চিটাগাং ভাইকিংসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু হয়ে গেছে। সব দলই পাড়ি জমিয়েছে বন্দর নগরীতে, কিন্তু ব্যতিক্রম ঢাকা ডায়নামাইটস। ম্যাচের আগের শেষ অনুশীলন সেশনেও মিরপুর একাডেমি মাঠে হাজির মিকি আর্থারের দল। 4 ম্যাচে 3 জয়ে বেশ স্বস্তিতে আছে ঢাকা। তাই তো অনুশীলনে এমনই উচ্ছল মিকি আর্থারের শিষ্যরা। থিরি মান্নে, ইয়াসির, ডিসকাটেদের সঙ্গে ঘাম ঝরালেন মুস্তাফিজ, নাসির, মোশাররফ রুবেলরা। যদিও অনুশীলনে দেখা মেলেনি সাঙ্গাকারার, কিন্তু অধিনায়ক সাঙ্গাতে মুগ্ধতার সতীর্থরাও। মাস্টার ক্যাপ্টেন সাঙ্গাকারা, সে খুব ভেরি নাইস গাই এবং খুব ভালো সেন্সিবল ক্যাপ্টেন। সে সবাইকে ইউনাইটেড করেছে এবং সবার যার যার রোলটা প্লে করার জন্য হেল্প করছে, সবসময় ফোকাস থাকছে। তো এটা খুবই ভালো একটা পরিবেশ। তো এটা যদি বজায় থাকে আমাদের ভালো কিছু করা সম্ভব এই টুর্নামেন্ট। 4 ম্যাচে 7 উইকেট নিয়ে সাকিবকে তাড়া করছেন বাঁহাতি স্পিনার রুবেল। মিরপুরে উইকেট কি আর চট্টলায় মিলবে? লো স্কোরিং নাকি রুদ্ধশ্বাস ম্যাচ? জহুর আহমেদ স্টেডিয়ামের উইকেটের চরিত্র যদি রং বদলায়? আমার মনে হয় চিটাগংয়ে রান হতে পারে ভালো উইকেট। চিটাগং উইকেট আমরা জানি ব্যাটিং উইকেট, তো ব্যাটসম্যানরা যদি ভালো করে। এদিকে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই তামিমের চট্টগ্রামের বিপক্ষে জয় তুলে নিয়েছে মাহমুদুল্লাহর বরিশাল। পরিবর্তন হয়েছে পয়েন্ট টেবিলেও। হাই স্কোরিং ম্যাচে জমজমাট লড়াইয়ের আভাসও মিলছে। প্রতিপক্ষ নিয়ে কি ভাবছে ঢাকা? চ্যাম্পিয়ন এটা অনেক দূরের ব্যাপার। এখন আমরা ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই। সোফার আমরা ভালো অবস্থানে রয়েছি। তো নেক্সট ম্যাচগুলো যদি আমরা জিততে পারি, দেন ফার্স্ট টার্গেট আমাদের সেমিফাইনাল খেলা, সেমিফাইনাল দেন ফাইনাল। বিপিএল এর তৃতীয় আসরে ব্যাটিং ব্যর্থতা নাকি বোলাররা বেশি ভালো করছে? বল ঘুরিয়ে সাকিব, আল আমিনরা ম্যাচ জিতিয়ে যাচ্ছে, আর ওদিকে সৌম্য, সাব্বিররা নিজেদের স্বরূপে ফেরার অপেক্ষায়। হোম গ্রাউন্ডে উড়ন্ত ঢাকা ডায়নামাইটস কি পারবে জয়ের রথের চাকা 264 কিলোমিটার দূরের চট্টগ্রামে ঘোরাতে? রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। শারজায় উত্তেজনাপূর্ণ শেষ টি-20তে পাকিস্তানকে সুপার ওভারে হারালো ইংল্যান্ড। হোয়াইট ওয়াশ হলো পাকিস্তান। নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 154 রান তোলে ইংলিশরা। জবাবে সমান রানে 7 উইকেট বাকি থাকতে শেষ হয় পাকিস্তান ইনিংস। পরে সুপার ওভারে নির্ধারিত হয় বিজয়ী দল। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই আমির ইয়ামিন আউট হন জেসন রয়। 48 রানের জুটিতে শুরুর ধাক্কা সামলায় জো রুট ও জেমস ভিন্স। রুট আউট হয় 32 রানে, 46 করেন ভিন্স। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে লোয়ার অর্ডারে ক্রিস ওকসের 37 রানে 154 রানের পুঁজি পায় ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হয় পাক টপ অর্ডার। দলীয় 11 রানের মাথায় সাজঘরে ফেরেন শেহজাদ, রাফাতুল্লাহ ও হাফিজ। রিজওয়ান ও মালিক বিপর্যয় সামাল দেন, তবে ষষ্ঠ উইকেটে অধিনায়ক আফ্রিদি ও মালিকের 64 রানের জুটিতে লক্ষ্যের কাছাকাছি পৌঁছায় পাকিস্তান। মালিক ক্যারিয়ারে চতুর্থ 50-তে করেন 75 রান। নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 154 রানে শেষ হয় পাকিস্তান ইনিংস। ক্রিস জর্দানের সুপার ওভারে মাত্র 3 রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। বাটলার ও মার্গান 5 বলে লক্ষ্য পার করে জয় এনে দেয় ইংলিশদের। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পৌঁছে দিতে দীর্ঘ 31 বছর ধরে কাজ করে যাচ্ছেন বরগুনার চিত্তরঞ্জন শীল। মুক্তিযুদ্ধ চলাকালীন বেশ কিছু দুর্লভ ছবি সংগ্রহ করে আয়োজন করেছেন আলোকচিত্র প্রদর্শনীর। এই আয়োজন মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন তিনি। আর এমন উদ্যোগের পাশে থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। এস এম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট।
চিত্তরঞ্জন শীল পেশায় একজন সাংবাদিক। প্রবল ইচ্ছা থাকলেও বয়স কম হওয়ায় অংশ নিতে পারেননি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে। তবে সে সময় বাঙালিদের উপর পাক হানাদারদের নির্যাতনের সাক্ষী হয়ে আছেন। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে বছরের পর বছর ধরে কাজ করছেন তিনি। প্রতিটা মানুষের ভিতরে এই সচেতনতা বোধটুকু জাগ্রত করতে হবে, এটাই আমাদের, নয়তো আমরা ইতিহাসটাকে আমরা হয়তো বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো না। দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা মুক্তিযুদ্ধকালীন প্রায় ৩৫০ ছবি নিয়ে তিনি মাসে অন্তত একবার স্থানীয় শিল্পকলা একাডেমিতে আয়োজন করে আসছেন আলোকচিত্র প্রদর্শনী। মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে আসলে আমরা সেটা বুঝতে পেরেছি। আজকে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে কে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে। এগুলো দেখলে বোঝা যায় যে অনেক কষ্টের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করছি। আর এসব সংগৃহীত ছবি সংরক্ষণ ও আলোকচিত্র প্রদর্শনীতে সরকারের সহযোগিতা চাইলেন চিত্তরঞ্জন শীল। কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কারা বিপক্ষে ছিল, এগুলো যদি ওরা জানতে না পারে তাহলে দেশ সম্পর্কে তারা আগ্রহী হবে না। এই কারণে আমি এই আলোকচিত্রটা মনে করি যে স্থায়ীভাবে প্রদর্শনীর ব্যবস্থা করা উচিত। অবশ্য তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক, যার মাধ্যমে আমাদের প্রজন্ম জানতে পারবে, শিখতে পারবে, তার এই সংগ্রহগুলো যাতে সংরক্ষণ হয় স্থায়ীভাবে, এই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব। ১৯৮৪ সাল থেকে চিত্তরঞ্জন শীল আলোকচিত্রের আয়োজন করে আসছে। শুধু ব্যক্তি উদ্যোগ ও বরগুনা জেলায় নয়, বাংলাদেশের প্রতিটি জেলায় মুক্তিযুদ্ধের আলোকচিত্র ভিত্তিক এমন আয়োজন চালানো গেলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুরু হলো গৌরব আর অহংকারের মাস ডিসেম্বর। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, আনন্দ শোভাযাত্রা, মাতৃভূমিকে সম্পূর্ণ যুদ্ধাপরাধী মুক্ত করার দাবি। স্বাধীনতার ৪৪ বছরেও প্রণয়ন হয়নি নিরাপত্তা নীতি। ২১ শতকের পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় দলীয় রাজনীতির প্রভাবমুক্ত জাতীয় নিরাপত্তা নীতির তাগিদ বিশ্লেষকদের। পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ আবারও বৈঠক। সিদ্ধান্ত জানা যাবে সন্ধ্যা নাগাদ। সুষ্ঠু নির্বাচন নিয়ে দ্বিধায় বিএনপি। অব্যাহত অভিযানের পরও ভেজাল খাদ্যে সয়লাব পুরো দেশ। উৎপাদন পর্যায়ে ভুল সিদ্ধান্তের পাশাপাশি আইনি কাঠামোতে দুর্বলতার অভিযোগ। এবং শীত মৌসুমে পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোদমে শুরু করতে প্রস্তুতি শেষ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।